প্রথমে জানিয়ে দেব বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটিতে বহবয় হামলা। তারপর জানিয়ে দেব ইরান যুদ্ধ 1 মাস ছাড়িয়ে যেতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি। এখন জানিয়ে দেব ইরানে নিহতের সংখ্যার যে তথ্য দিল রেড ক্রিসেন্ট। এবং সর্বশেষ জানিয়ে দেব আইনের লালবাতি পেরিয়ে যুদ্ধের অন্ধকারে ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। এখন বিস্তারিত। বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এবার বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ৩ মার্চ কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এই হামলার দায় স্বীকার করেছে। আইআরজিসি সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত ফুটেজে দেখা গেছে রকেটের একটি বিশাল বহর দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। তাদের দাবি অনুযায়ী বাহরাইনের শেখ ইসা অঞ্চলে অবস্থিত মার্কিন কমান্ড এবং স্টাফ বিল্ডিংটি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটির বিশাল জ্বালানি ট্যাঙ্কগুলোতে বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এর আগে বাহরাইনে অবস্থিত মার্কিন পরিচালিত একটি নৌঘাঁটি থেকেও কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এই ভয়াবহ হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বা হোয়াইট হাউস এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক জরুরি নির্দেশনায় বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের 1 ডজন দেশ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা নিহত হবার পর ইরান যে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল এটি তারই অংশ। তেহরান বর্তমানে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে মূল লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন যে এই যুদ্ধ 1 মাসের বেশি দীর্ঘ হতে পারে এবং মার্কিন সেনাবাহিনী দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। বাহরাইনের এই হামলা সেই সংঘাতকে আরও অনির্দিষ্টকালের জন্য উস্কে দিল বলে ধারণা করা হচ্ছে। ইরান যুদ্ধ 1 মাস ছাড়িয়ে যেতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত চরম উত্তেজনার দিকে মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধ 1 মাসেরও বেশি সময় ধরে চলতে পারে। মঙ্গলবার যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হয়েছে এবং লেবানন থেকে সৌদি আরব পর্যন্ত সংঘাতের আঁচ ছড়িয়ে পড়েছে। গত শনিবার এক বিশেষ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এই যুদ্ধের সূত্রপাত হয়। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতায় আবাসিক ভবনের জানালা পর্যন্ত কেঁপে ওঠে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে 2টি ড্রোন আঘাত হেনেছে। এতে ধোঁয়া উঠতে দেখা গেলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েল লেবাননে ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন শুরুতে যুদ্ধটি 4 থেকে 5 সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকলেও এখন এটি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দীর্ঘ সময় যুদ্ধ চালানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছে যে তারা ইতিমধ্যে ইরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ট্রাম্প প্রথমবারের মতো এই যুদ্ধের সুনির্দিষ্ট লক্ষ্যগুলো স্পষ্ট করেছেন। তার মতে যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হল ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনীর সক্ষমতা গুড়িয়ে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থন বন্ধ করা। তবে ট্রাম্প উল্লেখ করেছেন যে এই সামরিক অভিযানের লক্ষ্য সরাসরি বর্তমান সরকারকে উৎখাত করা নয়। যদিও গত শনিবার তিনি ইরানের সাধারণ জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছিলেন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মিশরের পূর্ব দিকে অবস্থিত সকল মধ্যপ্রাচ্যের দেশ থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ১৯৭৯ সাল থেকে চলে আসা ইরান যুক্তরাষ্ট্র বৈরিতা এখন ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী অধ্যায়ে রূপ নিয়েছে।
ইরানে নিহতের সংখ্যার যে তথ্য দিল রেড ক্রিসেন্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি আরও জানায়, শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে ১,০০০-এরও বেশি আঘাত হানা হয়েছে। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে ১৭৬ জন শিশুসহ ৭৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতিমেহু মোহাম্মদ বেগি সোমবার ৩ মার্চ বলেছেন, ইরানের ৯টি হাসপাতালে হামলা হয়েছে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে লক্ষ্যবস্তু করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার তেহরানের পৃথক স্থানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে AFPর সাংবাদিকরা জানিয়েছেন। একই সময় ইরানি গণমাধ্যমে রাজধানীর পশ্চিমে কারাজ ও মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানে বিস্ফোরণের খবর জানানো হয়। আইনের লালবাতি পেরিয়ে যুদ্ধের অন্ধকারে ট্রাম্প। ভোরের আলো তখনও পুরো ফোটেনি। হোয়াইট হাউস থেকে হঠাৎ ঘোষণা এলো, আমেরিকা এখন যুদ্ধে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থার আসন্ন হুমকি ধ্বংস করছে। কিন্তু সেই হুমকি কী, কোথায়, কতটা কাছে ছিল তার স্পষ্ট ব্যাখ্যা তিনি দিলেন না। কথার ভেতর ভেসে উঠল পুরনো কিছু ঘটনা। ১৯৮১ সালে তেহরানে মার্কিন দূতাবাস দখল, ১৯৮৩ সালে লেবাননে মার্কিন মেরিন ব্যারাকে বোমা হামলা, ২০০০ সালে USS কোল জাহাজে আঘাত। ট্রাম্প দাবি করলেন, ইরান এসব জানত, হয়তো জড়িতও ছিল। অথচ একই সাথে তিনি বললেন, গত গ্রীষ্মেই যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি গুড়িয়ে দিয়েছে। তাহলে নতুন এই আসন্ন বিপদ কোথা থেকে এলো? প্রশাসন কোনো প্রমাণ দেখাল না। এর মধ্যেই আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলল। ট্রাম্প যেন প্রকাশ্যেই বিদেশি নেতাদের টার্গেট করার পথে হাঁটলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনা ঘটল। এরও ২ মাস আগে ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে গ্রেফতারের জন্য সেনা পাঠানো হয়েছিল। ট্রাম্পের আগের দফার কৌশলের তুলনায় এটি একেবারেই নতুন দ্বীপ। আইনের বিচারে এই আঘাত একাধিক সীমা অতিক্রম করেছে, দেশের ভেতরের আইনও, আন্তর্জাতিক আইনও। কেউ হয়তো যুদ্ধকে সমর্থন করেন, কেউ হয়তো মনে করেন মধ্যপ্রাচ্যে শাসন পরিবর্তনের নামে আগের যুদ্ধ কত ভয়াবহ পরিণতি ডেকে এনেছিল। কিন্তু রাজনৈতিক পছন্দ আর আইনের প্রশ্ন এক নয়। যুক্তরাষ্ট্রের সংবিধান কংগ্রেসকে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা দিয়েছে, প্রেসিডেন্টকে নয়। অনেকে মানেন সংবিধানের ২য় অনুচ্ছেদ প্রেসিডেন্টকে হঠাৎ আক্রমণের জবাব দিতে কিছু স্বাধীন ক্ষমতা দেয়। কিন্তু ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, ইরান যুক্তরাষ্ট্রে আঘাত হানেনি। তাহলে জরুরি আত্মরক্ষার যুক্তি কোথায়? ১৯৭৩ ওয়ার পাওয়ার্স রেজলিউশন স্পষ্ট বলছে, ৩ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট বিদেশে শত্রুতামূলক পদক্ষেপ নিতে পারেন। কংগ্রেসের যুদ্ধ ঘোষণা থাকতে হবে, নির্দিষ্ট আইনি অনুমোদন থাকতে হবে, অথবা যুক্তরাষ্ট্র তার ভূখণ্ড বা সশস্ত্র বাহিনীর ওপর আক্রমণ থেকে জাতীয় জরুরি অবস্থা তৈরি হতে হবে। ট্রাম্প এই ৩টির একটিও প্রমাণ করার চেষ্টা করেননি, সম্ভবত করার সুযোগও ছিল না। আন্তর্জাতিক আইনের ক্ষেত্রেও চিত্র ভিন্ন নয়। জাতিসংঘ সনদ, যা ১৯৪৫ সালে মার্কিন সিনেট বিপুল সমর্থনে পাস করে এবং প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান সই করেন, বলছে কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ নিষিদ্ধ। নিরাপত্তা পরিষদ আত্মরক্ষার অধিকার রক্ষায় বল প্রয়োগ অনুমোদন দিতে পারে, এখানে তা হয়নি। মহাসচিব আন্তোনিও গুতেরেস ইতোমধ্যে এই হামলাকে সনদ লঙ্ঘন বলেছেন। কিছু আইনজীবী বলেন, প্রেসিডেন্ট চাইলে জাতিসংঘ সনদ উপেক্ষা করতে পারেন, কিন্তু সংবিধান অনুযায়ী অনুমোদিত চুক্তি দেশের সর্বোচ্চ আইন। আদালত হয়তো সরাসরি প্রয়োগ করতে পারবে না, তবু রাজনৈতিক শাখাগুলো নৈতিকভাবে বাধ্য। খামেনিকে হত্যার ঘটনাও আন্তর্জাতিক আইনে প্রশ্নবিদ্ধ। রাষ্ট্রপ্রধানদের হত্যা সাধারণত নিষিদ্ধ। এটি ট্রাম্পের প্রথম দফায় কাসেম সুলাইমানিকে হত্যার চেয়েও বড় পদক্ষেপ। সুলাইমানি ছিলেন ইরানের সামরিক নেতা, রাষ্ট্রপ্রধান নন। যুক্তরাষ্ট্রের আইনেও ধারাবাহিক নির্বাহী আদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, যদিও ভাষার ফাঁকফোকরে প্রেসিডেন্টরা পথ খুঁজে নিয়েছেন। গত ২৫ বছরে বিদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে যে বিতর্ক চলেছে, তার সাথে এই দৃশ্য অচেনা নয়। গত অর্ধশতকে প্রায় সব প্রেসিডেন্টই কোনো না কোনোভাবে এই সীমা ছুঁয়েছেন। শাস্তির পথ ফৌজদারি মামলা নয়, অভিশংসন। কিন্তু এই কারণে কাউকে অভিশংসিত করা হয়নি, ফলে প্রত্যেক উত্তরসূরি নিজেকে আরও সাহসী মনে করেছেন। ট্রাম্পের আইনজীবীরা এখন বলছেন, ইতিহাস আর নজির তার পক্ষে।
ওয়াশিংটনে আইনি বিতর্ক হয়তো এমনই ঘুরপাক খাবে। শোনা যাবে বারাক ওবামা লিবিয়ায় বিমান হামলা চালিয়েছিলেন, তুলনা টানা হবে, কিন্তু প্রেক্ষাপট আর মাত্রা গুরুত্বপূর্ণ। কেউ লালবাতি অমান্য করলে যদি জানা যায় তিনি গর্ভবতী নারীকে হাসপাতালে নিচ্ছেন, প্রতিক্রিয়া একরকম হয়, আর কেউ যদি বিশাল আন্তর্জাতিক আর্থিক জালিয়াতি করেন সেটি অন্যরকম। ওবামার ক্ষেত্রে ন্যাটো জোট ছিল, মানবিক সংকটের যুক্তি ছিল। মুয়াম্মার গাদ্দাফি বিশৃঙ্খলার মধ্যে মারা যান, তাকে আলাদা করে টার্গেট করা হয়নি। পরে বেনগাজিতে 4 মার্কিন নিহত হন। মার্কিন কংগ্রেসে বছরের পর বছর তদন্ত চলে, কিন্তু ইরানে ইতোমধ্যে 3 মার্কিন সেনা নিহত। ট্রাম্প নিজেই বলেছেন হাতাহাতের ঘটনা আবারও ঘটতে পারে। ভয় এখানেই, এই যুদ্ধ কি জর্জ ডব্লিউ বুশের ইরাক যুদ্ধের মতো জটিল জালে জড়িয়ে ফেলবে যুক্তরাষ্ট্রকে, নাকি আরও ধ্বংসাত্মক কিছু? ইরাক যুদ্ধে কংগ্রেস সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন দিয়েছিল বিপুল ভোটে। সাদ্দাম হোসেন বিচারের মুখোমুখি হয়েছিলেন, যদিও বিচার নিয়ে প্রশ্ন ছিল। তারপর ফাঁসি। ইরাক যুদ্ধ জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছিল, কিন্তু বেশিরভাগ আমেরিকান এখন সেটিকে খারাপ সিদ্ধান্ত বলেন, প্রাণহানি, বিপুল ব্যয় আর বৈশ্বিক অস্থিতিশীলতার কারণে। আরও বলেন ৯/১১ হামলা আর গণবিধ্বংসী অস্ত্র নিয়ে ভ্রান্ত দাবি দেখিয়ে জনগণকে রাজি করানো হয়েছিল। ইরানের ক্ষেত্রে যুদ্ধ জনগণের কাছে বিক্রি করা হয়নি। এই যুদ্ধ এমন সময় এলো যখন ট্রাম্প একসময় ইরাক যুদ্ধের বিরোধিতা করেছিলেন বলে দাবি করেন এবং পুনর্নির্বাচিত হলে বৈশ্বিক শান্তির যুগ আনবেন বলেছিলেন, অথচ ভেনেজুয়েলা থেকে কিউবা পর্যন্ত উত্তেজনা বাড়িয়েছেন। তার উপর গত বছর জুড়ে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকেও নড়বড়ে করেছেন। জরুরি শুল্ক আরোপ করে মিত্র আর প্রতিপক্ষ সবাইকে ক্ষুব্ধ করেছেন। পরে সুপ্রিম কোর্ট জানায় এই ক্ষমতা তার ছিল না। বিদেশি দেশগুলো এখন ক্ষতি সামলাতে ব্যস্ত। অবৈধভাবে নেওয়া অর্থ ফেরত দেওয়া বা নতুন বাণিজ্য আলোচনার স্পষ্ট পরিকল্পনাও নেই। দেশের ভেতরেও ট্রাম্পের জনপ্রিয়তা কমছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অভিবাসন দমে কঠোর পদক্ষেপে অসন্তোষ বাড়ছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, আইনি ভিত্তি না থাকাটা কি গুরুত্বহীন? না, গুরুত্ব আছে। আইন শুধু আদালতের বিষয় নয়, এটি রাজনৈতিক আর সামাজিক মানদণ্ডও স্থির করে। নেতা কেমন আচরণ করবেন সেই প্রত্যাশা তৈরি করে। প্রেসিডেন্ট আইন ভাঙলে জনবিশ্বাস ভাঙে, আর আইনেও জীবনের মতোই প্রেক্ষাপট আর মাত্রা দিয়ে বিচার হয়। এদিকে ইরান নিয়ে দীর্ঘ যুদ্ধের সম্ভাবনা নিয়েও ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছেন। তাসনিম নিউজ এজেন্সি ইন্টারন্যাশনাল গ্রুপ জানায় তিনি চান না আক্রমণ দীর্ঘায়িত হোক। বলেছেন তিনি ভেবেছিলেন 4 সপ্তাহ লাগবে, এখন নাকি সময়ের আগেই এগিয়ে আছেন। অথচ সামরিক ও বিশ্লেষক মহলে শোনা যাচ্ছে ইরানের বিরুদ্ধে এই সামরিক আগ্রাসনে গোলা বারুদের ঘাটতির আশঙ্কা বাড়ছে। ইরানের পাল্টা আঘাতে তিনি বিস্মিত হয়েছেন বলেও খবর। পারস্য উপসাগর সংলগ্ন আরব দেশগুলোতে আগ্রাসীদের স্বার্থ আর ঘাঁটি লক্ষ্য করে ইরান যে জবাব দিয়েছে সেটিকে তিনি বড় চমক বলেছেন। একই সাথে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ তৈরির চেষ্টায় দাবি করেছেন আরব দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে অংশ নিতে আগ্রহী। আগে নাকি কম অংশ নেওয়ার কথা ছিল, এখন নাকি জোর দিচ্ছে। তিনি স্বীকারও করেছেন হোয়াইট হাউসের চাওয়া সবকিছু আলোচনায় ইরান রাজি হয়নি, তার ভাষায় তাদের দেওয়া উচিত ছিল। আবারও তিনি 2020 বাগদাদে হামলা আর হাজ কাসেম সুলাইমানিকে হত্যার সিদ্ধান্তকে সঠিক বলেছেন। দাবি করেছেন সুলাইমানিকে না মারলে ইসরায়েল হয়তো আজ থাকত না। শুরুতে যে লালবাতি উপেক্ষা করে যুদ্ধের ঘোষণা এসেছিল, গল্প শেষেও সেই লাল আলোই জ্বলছে। প্রশ্ন একই রয়ে গেছে, আইন, আস্থা আর প্রাণহানির হিসাব কেমন দাঁড়াবে? আর কত মৃত্যু ও ধ্বংসের পর থামবে এই দৌড়?